সমাজতান্ত্রিক দল জনাব হাসানুল্লাহ কিনু, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য। খালেদ মহিউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এবং শ্রোতাদেরও আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, যদিও এই প্রশ্নটি এবারের নির্বাচনকে ঘিরে। আপনি এর আগে 3বার নির্বাচিত হয়েছেন, 2008-এ, 2014-তে, 2018-তে, কিন্তু 2024-এর নির্বাচনে হেরে গিয়ে, এবং আমাদের দর্শকরা সকলেই জানেন, তারপর আমি একবার একটু মনে করি দিয়ে নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে, এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন, মাত্রই 2টি আসনে আসলে তাদের প্রার্থী দেয়নি, শরিকদের মধ্যে থেকে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে আপনার আসনে একটি, এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন। আমাদের প্রথম প্রশ্ন, আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি? এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের, বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল? ধন্যবাদ। আমি প্রথমেই আবারও দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডয়চে ভ্যালিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। নির্বাচন হয়ে গিয়েছে এবং এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জের ভিতরে নির্বাচনটা হয়েছে, কারণ বিএনপি জামাত আর তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বানচাল করার জন্য এবং বাতিল করা, বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল। আমি বলি যে একটা নির্বাচন বানচালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোনো রকমে সম্পন্ন করতে সফল হয়েছে সরকার, প্রশাসন। এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জের ভিতরে এবং একটা রাজনৈতিক যুদ্ধের ভিতরে এই নির্বাচনটা হয়েছে, সুতরাং এই নির্বাচনে অনেক কমতি ঘাটতি ছিল এবং আছে, সেগুলো নিয়েই নির্বাচনটা শেষ হয়েছে। সেই জায়গাটা আমার নির্বাচনী এলাকায় আমি পরাজিত হয়েছি এবং আমি বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমতি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনকভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে। আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারচুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। তো সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি। কিন্তু মোট কথাটা হচ্ছে, আমার মতন অনেকেই এরকম ভাবে পরাজিত হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন, জোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের মতনও আছেন, আমাদের জাসদের আরেকজন প্রার্থী ছিলেন মোশাররফ সাহেব, তিনিও এরকম শিকার হয়েছেন। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত যা বলার কিছু নাই, শুধু আমি বলবো যে এটার কারণ কি আপনি জিজ্ঞেস করেছেন। কথাটা হচ্ছে যে আমার স্পেসিফিক প্রশ্ন এই পর্যায়ে ছিল যে এইরকম হওয়ার পিছনে কারণ কি, পাশাপাশি হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী বা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টি অবগত ছিলেন কিনা, এটা তার আয়ত্তের মধ্যে ছিল কিনা। এই যে আপনার পরাজয়টা, এই পরাজয়টার পিছনে আমি বলবো না, এই পরাজয়টার ঘটনাটা, যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে, পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে, নির্বাচন কমিশন তা স্বীকার করেছে, প্রশাসন নিষ্ক্রিয় ছিল। এইটা আসলে সরকার প্রধানের আয়ত্তে ছিল কিনা ঘটনাটা? দেখুন, সরকার প্রধান তো নির্বাচন পরিচালনা করেনি, নির্বাচন পরিচালনা করেছে এবং ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন। সুতরাং নির্বাচন কমিশনের এই কমতি ঘাটতির দায় নির্বাচন কমিশনের উপরে বর্তায়। আর সেই দিক থেকে আমি বলবো যে সরকার প্রধান এইসব জায়গায়, যেসব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে বা সীমিত আকারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটেছে, তার দায় দায়িত্ব সরকার প্রধানের উপরে বর্তায় না। আর আমি এইভাবে বলবো রাজনৈতিক ভাবে যে দেখেন, দীর্ঘ বাংলাদেশের রাজনীতিতে চক্রান্ত, ষড়যন্ত্র সপক্ষের ভিতরেও আছে, বিপক্ষের ভিতরেও আছে। তো আমি মনে করি যে আমার বিরুদ্ধে যে পদক্ষেপটা, ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে, এটা তাদের একটা কারসাজি আর কি। যাই হোক, আমি মোকাবেলা করতে পারিনি, তবে এই ব্যাপারে সরকার প্রধানকে আমি কোনো দায় নাই। তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, সেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে, সেই কথা অনুযায়ী উনি এটাতে মর্মাহত।
ওকে, আমি এই প্রসঙ্গটা পরে আবার অন্য একটা প্রসঙ্গে আসবো না। আমি সম্প্রতি আপনি একটা বক্তব্যে 3 মাথা দানবের কথা বলেছেন। সেই 3 মাথা দানবের মধ্যে আপনি অসৎ ব্যবসায়ীর কথা বলেছেন, অসৎ আমলার কথা বলেছেন, অসৎ রাজনীতিবিদদের কথা বলেছেন। আমরা একটু পরিচয় জানতে চাইবো যে এই 3 মাথার দানবদের পরিচয় কি। আমরা যদি ব্যবসায়ীদের প্রসঙ্গে প্রথমে শুরু করি, এই অসৎ ব্যবসায়ী, দুর্নীতিযুক্ত ব্যবসায়ী তারা কারা, তারা কোন দল করে জানাব হাসানুল্লাহ কেন? দেখুন, যারা আমলা আর কি, তারা তার দল করার অধিকার রাখেন না। না, ব্যবসায়ীদের কথা আগে জানতে চাইছি, ব্যবসায়ীদের কথা আগে জানতে ও চাইছি। ব্যবসায়ীদের, জি। ব্যবসায়ীদের ভিতরে অনেকেই এখন আওয়ামী লীগ করেন, অনেকেই এই কোনো দলই করেন না, অনেকেই আগে বিএনপি করতেন, এখনো বিএনপি করেন। সুতরাং জেলার থেকে যদি আপনি ধরেন ঢাকা পর্যন্ত, তাহলে দেখবেন যে অনেক বিএনপির নেতা, স্থানীয় বিএনপি পন্থী ব্যবসায়ীরা দাপটের সঙ্গে এখন ব্যবসা করে যাচ্ছে। এবং আমি বলেছি যে এই অসৎ ব্যবসায়ীদের পরিচয় আমি রাজনীতিক যখন বলেছি, সেই রাজনীতিক কেবলমাত্র আওয়ামী লীগ বলিনি, সেই রাজনীতিকের ভিতরে কিন্তু বিএনপির লোকও আছে। এমনকি আমি বলবো জামাতের লোকও আছে। যদি রাজশাহীর ঘটনা দেখেন, রাজশাহীতে সবচেয়ে বড় বড় ব্যবসা, সিলেটের বড় বড় ব্যবসা একেবারে পরিষ্কার জামাতের লোক ব্যবসা করে। ব্যবসায়ীদের মধ্যে আপনি যাদের সিন্ডিকেট করেই করে, ব্যবসায়ীদের মধ্যে আজকে আপনি যাদেরকে দানবের মাথা বা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বলছেন, তাদের মধ্যে কি আওয়ামী লীগের লোকজনই বেশি না, নাকি তারা বিএনপি করে যারা দুর্নীতিগ্রস্ত? এখন যেহেতু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের লোকই বেশি থাকবে, তারাই নেতৃত্ব দিচ্ছেন। এই 3 মাথা দানবের এক মাথা দুর্নীতিগত ব্যবসায়ীরা, তারা যদি আওয়ামী লীগই করেন বা আওয়ামী লীগের বা যেই দলই করে থাকেন, তাদেরকে দমন করা সম্ভব হচ্ছে না বলে কেন আপনি মনে করেন? আমরা কিন্তু কয়েকদিন আগে পর্যন্ত দেখেছি যে ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন আছেন, ব্যবসায়ীদের যারা নেতৃবৃন্দ আছেন, তারা সবাই বর্তমান প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের প্রতি এক ধরনের আনুগত্য প্রদর্শন করেছেন, বলেছেন যে আওয়ামী লীগ থাকলে তারা ভালো থাকবেন, ভালো করছেন। আপনার কাছে কি মনে হয়, তারা যদি দানব হয়? দেখেন, আমি সবসময় একটা বিশেষণ যোগ করছি, কতিপয় অসৎ রাজনীতিক, কতিপয় অসৎ ব্যবসায়ী, কতিপয় অসৎ আমলা। এবং আপনি দেখবেন যে এখনো এই সচিব পর্যায়ের কর্মকর্তা, ডিআইজি পর্যায়ের কর্মকর্তা জেলে আছে, কিন্তু বিচারাধীন। এই আমলে এই গত 1 বছরের ভিতরে জেলে কারাগারে গেছেন কিন্তু। সুতরাং আমার কথাটা যে মিথ্যা না, তথ্য দিয়ে আমি বলছি যে আমলাদের ভিতরে সর্বোচ্চ পদ হচ্ছে সচিবের পদ। এবং এটা অভূতপূর্ব একটা দুঃখজনক ঘটনা যে সচিবের মর্যাদার লোক, ডিআইজির মর্যাদার লোক কারাগারে বসে আছে দুর্নীতির অভিযোগে, এবং দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একইভাবে ক্যাসিনো কাণ্ডের হোতা মহানগরের দাপুটে আওয়ামী লীগ নেতা কারাগারে আছে কিন্তু। সুতরাং আওয়ামী লীগের যেসব নেতারা কারাগারে আছে দুর্নীতির জন্য অথবা সিন্ডিকেট তৈরি করার জন্য, সুতরাং এখানে সেই সূত্র ধরে আমি বলছি যে অসৎ রাজনীতিক, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, তিনের একটা সিন্ডিকেট চলছে বাংলাদেশে। আমি একটু এই প্রশ্নটা করার আগে ইনু ভাই, আমি একটু আপনাকে আবার যুদ্ধ করি। আপনি বলছেন রাজনীতি, সমাজ, অর্থনীতিতে লুটেরা, মাফিয়া ও কালো টাকার মালিকদের দাপট বাড়ছে। তো দাপট বাড়ছে কেন? দাপট তো নিশ্চয়ই বাড়ছে এই কারণে যে ক্ষমতার সাথে তাদের একটা সরাসরি সম্পর্ক আছে, তাই না? মানে আপনার সাথে বা আওয়ামী লীগের সাথে, আপনাদের সাথে, 14 দলের সাথে, সরাসরি আওয়ামী লীগের সরকারের সঙ্গে, তাই না? তাহলে এখানে দাপটটা বাড়ছে যে বাংলাদেশের অর্থনৈতিক যে ব্যবস্থাটা এবং প্রশাসনিক ব্যবস্থার ভিতরে এখনো সেই মান্দাতা আমলের কিছু নিয়ম কানুন চলছে এবং কিছু ছিদ্র আছে, এটাকে আমরা ফাঁক ফোকর বলি। এই ফাঁক ফোকরের কারণে আপনার এই অসৎ ব্যবসায়ীদের পুনরুৎপাদন হচ্ছে এবং আলটিমেটলি শেষ বিচারে যে একটা সিন্ডিকেট তৈরি করতে সক্ষম হয়েছে। সুতরাং এই জায়গাটার সঙ্গে ক্ষমতার একটা সম্পৃক্ততা আছে স্তরে স্তরে, কিন্তু মূলত আমি যদি প্রশাসনটাকে একটু সংস্কারের মধ্য দিয়ে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরত আনি, কিছু আইন কানুন বদল করে, এবং আমি অর্থনৈতিক সার্বিক পরিকল্পনায় যদি কিছু পদক্ষেপ গ্রহণ করি, যে পদক্ষেপ এই কারচুপি করার বা টাকা পাচার করার বা ব্যাংক লুট করার অথবা টাকা নিয়ে টাকা ফেরত না দেওয়ার
মানে কাজটা করতে না পারে, সেই জায়গাটার দুর্বলতার কারণেই কিন্তু বাংলাদেশে কালো টাকার মাফিয়া চক্রের উৎপাদন এবং পুনরুৎপাদন ঘটছে, এবং সেটা আমি মনে করি আটকানো সম্ভব। ইনু ভাই, আপনার কাছে কি মনে হয় না যে দুর্নীতি, কালো টাকা, সিন্ডিকেট, মাফিয়া সিন্ডিকেট, লুটেরা মাফিয়া সিন্ডিকেট আপনি যাদেরকে বলছেন, সেটা সরাসরি বেনিফিশিয়ারি বর্তমান সরকারের সাথে আপনারা যারা আছেন তারা সবাই? দেখুন, ব্যবসার টাকাতে সরকার সুফলভোগী হয় না। শেষ বিচারে সরকারকে, রাজনৈতিক সরকারকে জনগণের উপর নির্ভর করতে হয়। সুতরাং যেহেতু জনগণ সুফলভোগী হচ্ছে না, সুতরাং জনগণ আর সরকারের সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে এই জন্যে, কারণ এই মাফিয়া চক্রের কারণে বদনাম হচ্ছে। সেই বদনাম আমি আটকাতে পারছি না, জনগণ বিক্ষুব্ধ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বাজারের উপর তার প্রভাব বিস্তার হচ্ছে, ফলে দিনের শেষে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সরকার এখানে লাভবান হচ্ছে না, বরঞ্চ সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। না, কিন্তু আমরা তো দেখছি যে সরকারি দল যারা করছেন তাদের 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 ব্যাংকের টাকা, তারা যে ট্যাক্স যে রিটার্ন দিচ্ছেন সেটি পর্যালোচনা করে আমরা দেখছি তাদের সম্পদ বেড়েই চলছে। সরকারের সাথে যারা আছেন তারা যে লাভবান হচ্ছেন সেটি তো প্রমাণিতই। দেখুন, সরকার যদি বলেন যে ক্ষমতাসীন সরকারের ভিতরে এমপি 350 এমপি, আর উপজেলার নির্বাচনে উপজেলার চেয়ারম্যান সাহেবরা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা, তাদের যদি এই আয়কর বিভাগের কাছ থেকে যে তালিকা পাবেন আপনি, সেখানে যে সম্পদ বৃদ্ধি, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে, সেই টাকাটা তো তাদের ব্যাংকে যাচ্ছে না, তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি। সুতরাং সেখানে দুই একজনের তো বিপুল অর্থ হয়েছে, কিন্তু 350 এমপি যদি হিসাব করেন, সেইখানে আমি বলবো যে না, তেমন কিছু না। সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে, এই কথাটা ঠিক না। না, আমরা অবশ্য আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে বেশিরভাগ বলতে শতকরা 80% বেশি এমপির সম্পদ বেড়েছে। মানে বেড়েছে মানে কি খুব 5%, 10% এভাবে না, আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি এমপি ছিলাম, যখন 9 সালে, মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল, লিগ্যাল টাকা 5 লাখ টাকা। আমি 2.25 লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানী প্রতি মাসে, এর বাইরেও সম্মানী পেয়েছি। মন্ত্রী অবস্থায় অলমোস্ট 3 লক্ষ টাকার সম্মানী পেতাম। তো সেখান থেকে আমি এখন 5 লক্ষ টাকা মনে করেন বেড়ে 50 লক্ষ টাকা হয়েছে। তাহলে কত গুণ বাড়লো? 10 গুণ বাড়লো। শুনতে খুব ভালো। প্রথম আলো হেডলাইন করলো, ইনু সাহেবের সম্পদ 10 গুণ বেড়ে গিয়েছে। কিন্তু উনি লিখলেন না প্রথম আলো, ইনু সাহেবের 5 লাখ থেকে 50 লক্ষ হয়েছে, যেটা বাংলাদেশের জন্য পিনাক। এবং আমার যে আয়টা এখন লিগাল আয়টা, সেই লিগাল আয়টার কথা বিচার করলো না, এমন ভাবে শিরোনাম করলো। ঠিক তেমনি একটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন, যার 15 লক্ষ টাকা ছিল, এখনো তো 1 কোটি টাকা ব্যাংকে দীর্ঘ 15 বছরের পরে হয়েছে। কিন্তু এইটা একটু সরলীকরণ হলো কিনা, কিন্তু আমরা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখেছি, মানে আমি আপনার কেসটা বিবেচনা করছি না, কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি 1 কোটি থেকে 100 কোটি টাকা হয়েছে, 2 কোটি টাকার থেকে 56 কোটি টাকা হয়েছে। না, এই যাদের লাখের ঘরে টাকা, জি, যাদের লাখের ঘরের টাকা, সেই টাকাটা আমি বিবেচনা থেকে 100 কোটি যেটা হয়েছে, সেটা আমি আপনারটা নিচ্ছি সমালোচনাটা, সেটা তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু আয়কর বিভাগ কি করছে, আমি সেই জায়গাটাই বলবো। আয়কর বিভাগকে যদি সন্তুষ্ট করে থাকে, তাহলে এটা নিয়ে আমি প্রশ্ন করতে পারি না। এই জায়গাটা আমি ক্লোজ করতে চাই। আয়কর বিভাগের ঘরে কয়টা মাথা? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পরবর্তী প্রসঙ্গে আসি। মাথা ঠিক আছে। আয়কর বিভাগ তো আমি একবারে 1 কোটি টাকার একটা লোন নিয়েছিলাম, সেই বহুদিন আগে, 96 সালে, বুঝলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বিনা বন্ধকিতে 1 কোটি টাকা লোন দিবে সোনালী ব্যাংক, সার্টিফিকেট বন্ধক রেখে। আমার প্রয়াত ভাই, উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, তার সার্টিফিকেট বন্ধক রেখে আমরা সম কম্পিউটার লিমিটেড এই নামে আমি একটা লোন নিয়েছিলাম। সেই 1 কোটি টাকা মানে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেল, কিন্তু আমার নাকে দড়ি দিয়ে টাকা ফেরত নিয়েছে। কিন্তু যারা 5,000 কোটি টাকা লোন নেয়,
সেই টাকাটা উদ্ধার করতে পারে না, এটা ব্যাংকের ব্যর্থতা। সুতরাং আমি বারবার বলেছি যে আচ্ছা। তিন মাথার দানবকে সাহায্য করতে হলে মাথায় বাড়ি মারো। ইনু ভাই একটা হাতুড়িটা কৌতূহল- মাথায় বাড়ি মারো। ইনু ভাই একটা কৌতূহলতে একটা কথা বলি। আপনি এমপি ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন। আপনি থেকে ব্যাংক 1 কোটি টাকা লোন নিলেও সেটা আপনার থেকে আদায় করে এবং আপনি সেটি দিতে বাধ্য হয়েছেন, বা দিতে মানে সেটিকে সিস্টেমের মধ্যে রাখতে বাধ্য হয়েছেন বলে আপনি বলছেন। আপনি যখন ব্যাংক লুটপাটের কথা বলেন এবং যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে এবং বিদেশে টাকা পাচারের কথা বলেন, তারা আসলে কারা? তারা যে আপনার চেয়ে ক্ষমতাবান এটা তো নিশ্চিত। তা আপনার চেয়ে ক্ষমতাবান বাংলাদেশে কারা তারা? আমার চেয়ে ক্ষমতাবান না, আমার চেয়ে বুদ্ধিমান বেশি। আচ্ছা, তাহলে আপনার বুদ্ধির জায়গায় একটু কম পড়ছে। এই যে মার খাচ্ছি, টাকা অবৈধভাবে টাকা কামানোর বুদ্ধি এটার তো সাথে কমতি ক্ষমতার আছে। সম্পর্ক নাই, এটার সাথে ক্ষমতার সম্পর্ক নাই। না, ক্ষমতার সম্পর্ক আছে। ওই যে সিন্ডিকেটের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি টাকা পাচার করতে পারবেন, ওকে ধরা পড়বেন পরে, ওকে আর কি। ওকে, যাক, আমি এবার পরের প্রশ্নে আসি যে আপনি যে 3 মাথা দানবের কথা বলছেন, সে আমলারা কারা? আমরা তো এরকম শুনছি যে আমলাদের মধ্যে থেকে আমলাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে, রক্ত পরীক্ষা করা হচ্ছে, যাদের মধ্যে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের কোনো লোকই সরকারের শীর্ষ আমলা হতে পারছেন না। সেই আমলারা যে 2-3 মাথা দানবের দ্বিতীয়টি হয়ে উঠলো, সেটি কি করে হলো? দেখুন, আমি যখন বলছি দুর্নীতি একটা সর্বগ্রাসী মানে রোগ হিসেবে দেখা দিয়েছে বাংলাদেশে, সুতরাং ডিএনএ টেস্ট করে যখন আমলা সংগ্রহ করছি আমরা, সেখানে ডিএনএ টেস্ট যারা করছেন সেখানেও সেই সিন্ডিকেটের দুর্নীতির হাত আছে। সুতরাং যারা পাড় জামাতের লোক, পাড় বিএনপির লোক, অসংখ্য সেই মানুষগুলো বিশ্ববিদ্যালয়ে যারা জামাত করেছে, তারা চমৎকার, তারা সহকারী সেক্রেটারি হিসাবে, ব্যাসিক সেক্রেটারি হিসাবে প্রশাসনে চাকরি পেয়েছে। সুতরাং দুর্নীতির এই হাতটা এত সর্বব্যাপক, যার জন্য তো 75 সালে বঙ্গবন্ধু নিহত হলেন ঘরের ভিতরে ঘর থাকার কারণে। ইনু ভাই, ক্ষমতায় আসে হচ্ছে আওয়ামী লীগ, মাঝখানে তার সহযোগী হিসাবে 14 দলের মধ্যে এক দল আছে হচ্ছে জাসদ, আর সরকারের আমলার মধ্যে ব্যবসায়ীদের মধ্যে সব জায়গায় ঢুকতেছে জামাত আর বিএনপির লোক। এইটা তো আসলে একটু মানে বিশ্বাস করা হজম করা একটু কঠিন হয়ে গেল না? না, বিশ্বাস করার অবিশ্বাসের কিছু না। আপনি সিলেটে যান, চট্টগ্রামে যান, রাজশাহীতে যান, আমি আর নামগুলো বললামই না, ওখানে সবচেয়ে বড় ব্যবসাদার যারা করেন তাদের ডিএনএ টেস্ট করেন, তাদের জীবন বৃত্তান্ত নেন, তারা কি করতেন, বিএনপি করতেন, আওয়ামী লীগ করতেন না জামাত করতেন, সবাই জানেন। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি এক কথাই বলে দিই যে আমাদের ঘরের ভিতরে ঘর তৈরি হওয়ার কারণে আমি যাদেরকে বলি ঘর কাটা ইঁদুর, এই যে ঘটনা ঘটছে, এর থেকে যদি রেহাই না পেতে পারি, উদ্ধার না করতে পারি, দিনের শেষে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি মনে করি সময় এসেছে ঘরের ভিতরে ঘর কাটা ইঁদুরদের ছিটিয়ে বিদায় করে দেওয়ার। এইটা আপনি ঘর কাটা ইঁদুর বলছেন বটে, কিন্তু এটা কেউ এটাও বলতে পারে যে আপনি আসলে দায় এড়াইতেছেন, যে কারণ এই দায় আপনাদেরকেই নিতে হবে, কারণ আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের ক্ষমতায়। আপনি এখন বিএনপি জামাতের উপরে দায় দিতে পারেন, কিন্তু বিএনপি জামাত তো আসলে আমি বিএনপি জামাতকে দায় দিচ্ছি না, আমি দায় দিচ্ছি ওই আমলা চক্রকে, যে আমলা চক্র টাকাকে দেবতা মনে করে, ওই রাজনীতিকে যে টাকা ছাড়া কিছু বুঝে না। এই আমলাকে যারা শীর্ষ আমলা করছে তাদের দায় নাই। আপনার সচিব তো আপনি নিয়োগ দিচ্ছেন না, তাদের না, আমার মনে করেন একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে তো একজন, যেখানে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকার করে পদক্ষেপ নিচ্ছেন, তাই না? সেখানে একটা জেলা প্রশাসক, ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের লোক, তার কত বড় দুঃসাহস যে সে ওখানে ভোট কারচুপি ঠেকায় না। তাহলে ভয়াবহ একটা পরিস্থিতির ভিতর দিয়ে পার হচ্ছি আমরা। সুতরাং এইটা হইতে পারে যে 2018 পরে জেলা প্রশাসকরা বুঝতে পেরেছে তারাই আসলে মূল লোক, এটাও তো হইতে পারে। মনে করতে পারে, তারা মনে করতে পারে, কিন্তু এটা সঠিক না। এটা এই উপলব্ধিটা সঠিক না। কারণ দিনের শেষে আমি রাজনৈতিক ভাবে টিকে থাকতে হলে আমি এই 3 মাথার দানবকে ধ্বংসই করব। আপনি
আমাদের শুভকামনা থাকলো আপনার প্রতি। আমি এখন শেষ আপনার ধন্যবাদ। তিন মাথা দানবের শেষ দানবের কাছে আসি, যে আপনার এই তিন মাথা দানবের রাজনীতিবিদ আসলে কারা, তাদের নেতাকে, কেন তারা এত ক্ষমতাবান, রাজনীতিবিদদের পরিচয় কি? এর নেতা কেউ নেই, নেতা এরা কেউ নেই। এর নেতা টাকা। সুতরাং টাকা এই রাজনীতিবিদরা কোন দল প্রত্যেক করে? জায়গায় এরা, বললাম তো আমি, বেশিরভাগই আওয়ামী লীগ করে, তার সঙ্গে বিএনপি আছে, জামাতের লোকও আছে, Okay. আমার জাসদের লোকও থাকতে পারে, দুইটা, অসুবিধা নাই, কিন্তু অত বড় ব্যবসা তো করে না। তাদের এই ক্ষমতার উৎস কি? তারা যে এরকম দানব হয়ে উঠতে পারলো, যাদেরকে ওই আপনি ওই এখন ঠেকানোর সিন্ডিকেট, জন্য- তাদের আমলাতন্ত্র যেখানে পক্ষে থাকে, আপনি দেখবেন যে রুলস অফ বিজনেসে টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে ওরাই তো সবকিছু করে, মন্ত্রী করে না কিন্তু। তো সেই টেন্ডার প্রক্রিয়া, আমি 7 বছর মন্ত্রী ছিলাম, কিন্তু তার ভিতরে যেটুকু চেকস এন্ড ব্যালেন্স আছে, সেটার পরেও বহুত কিছু করতে পারে। যদি এখন টেন্ডার বাক্সের ওখানে আমলারা সহযোগিতা করে দেয়, তো কিছু করার নাই আমার। তো সুতরাং এই যে তিন মাথার দানব, তবে এর পরেও যদি রাজনৈতিক ইচ্ছা থাকে, তাহলে এটাকে আমি আটকাতে পারি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমি আটকাতে পারি, কিন্তু রাজনৈতিক সদিচ্ছাটা আসে কি পারি। নাই সেটা নিয়ে আপনার কাছে আমি আবারও শুনবো। আপনি আপনার সর্বশেষ যে কথাগুলি আমি শুনেছি, যেখানের মধ্যে হচ্ছে যে না, এরপরে আরো কথা শুনেছি যেটা আসলে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, আপনি বাংলাদেশের একজন মন্ত্রীকে একটি বিশেষ জায়গায় লাথি মেরে মন্ত্রিসভা থেকে বাইর করে দিতে বলেছেন, আপনি তাকে তুইতকারি করেছেন, আপনি এগুলি বলে, কিন্তু আমার প্রশ্ন সেটি না, সেটি বাংলাদেশে বেশিরভাগ মানুষ জানে। আমার প্রশ্ন এটা ইন্টারেস্টিং, আপনি ওই বক্তব্যের মধ্যে আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার কথায় রাগ করবেন না, আপনার গোয়েন্দাদের কাছে শুনুন যে আমি কি বলেছি। পাশাপাশি আপনি আরেকটি বক্তব্য বেশ কয়েকবার আপনি এটা আগে পরে বলেছেন যে আমার মনে হয় প্রধানমন্ত্রীর কাছে হয়তো সঠিক খবর পৌঁছায় না। এই দুইটা ব্যাপারেই আপনার কাছে একটু মন্তব্য শুনতে চাইবো, যে আপনি আপনার পাবলিক প্লেসে দেওয়া বক্তব্য আপনি দেখতে পাচ্ছিলেন, সেখানে অনেকগুলি গণমাধ্যম আছে, মিডিয়া আছে, যে খবরটি আসলে আরো অনেকভাবে শোনা সম্ভব, কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে শুনতে বলেছেন গোয়েন্দাদের তরফে। দুই, আপনি বলেছেন প্রধানমন্ত্রীর কাছে কিন্তু হয়তো সব খবর সঠিকভাবে পৌঁছায় না। আমাদের প্রধানমন্ত্রী কি খবর শোনার জন্য, কারো বিষয়ে জানার জন্য গোয়েন্দাদের উপরই নির্ভর করেন শুধু? না, উনি একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিক একজন। উনি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করছেন, সুতরাং ওনার অনেক যোগাযোগ আছে তৃণমূলের রাজনৈতিক কর্মীদের সঙ্গে, শুধু আওয়ামী লীগের নয়, যে কোনো মতের লোকের সঙ্গে ওনার যোগাযোগ আছে। সুতরাং তারপরেও এটা আমি যাচাই বাছাই করার জন্য বলেছি আর কি। যাচাই বাছাই করার জন্য বলেছেন? এটা যাচাই বাছাই, যেহেতু উনি সরকার প্রধান, সেই আমার কথাই বিশ্বাস করতে হবে এমন তো কত কথা নয়। ওকে, সবকিছু যাচাই বাছাই করে নিতে হয়। প্রধানমন্ত্রীর কাছে কি সঠিক খবর পৌঁছায় না, এরকম একটা ডাউট আপনি সংসদে আপনার এরকম এটা সংসদেও বলেছি, বহুত সময় আমি বলেছি, এটা হচ্ছে কেন পৌঁছায় না? উনি এত খবর দেন, সঠিক খবর পৌঁছায় না, এই ডাউটটা আপনার কেন হলো? তার সঠিক খবর পৌঁছায় না, আমি বলছি যে বহুত সময় তো সবকিছু সময় দিতে পারে না, সব টেলিভিশন তো দেখতে পারেন না সব সময়। তার সেই একটা ঘটনা ঘটছে মনে করেন, যার জন্য মালয়েশিয়াতে একটা প্রধানমন্ত্রীর অফিসে একটা সেল আছে, একটা মন্ত্রী আছে সেখানে, সেই সেলটা করে কি, কোথায় কি ঘটছে জনগুরুত্বপূর্ণ, সাথে সাথে সেটা তারা পিক আপ ধরে নিয়ে সেটার উপরে তারা প্রধানমন্ত্রীকে অবহিত করে পদক্ষেপ নেওয়া শুরু করে। কিন্তু সেখানে যদি মনে করেন একটা ঘটনা ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বা আজকে আমি দেখলাম যে বুয়েটে ছাত্রলীগের নেতা প্রবেশ করেছে, সেই প্রতিবাদে সেখানে সে 500 পরীক্ষার্থীরা বিক্ষোভ করছে। এখন এই খবরটা আমার ঘটনার চোখে পড়ে গেল, কিন্তু এই খবরটা এখনই নিষ্পত্তি করা উচিত। কিন্তু এখন যদি শিক্ষামন্ত্রী অবহেলা করে বা বুয়েটের ভিসি অবহেলা করে, মাননীয় প্রধানমন্ত্রীর সেল যদি একটা থাকতো তাৎক্ষণিকভাবে উনাকে দেওয়া, তাহলে উনিও তো এটার ব্যাপারে একটা চিন্তা করতে পারতেন যে আরো বাড়তে যেতে না পারে আর কি। আমি মনে করি বহুত সময় সব খবর সব সময় যত সময় নাও পৌঁছাতে পারে, যে কোনো প্রশাসনের জন্য দুর্বলতা, এটা অভিযোগ করছি না আমি, এটা হতে পারে, কিন্তু যাচাই করে দেন। বাংলাদেশটা এখন আসলে এরকম যে মানে বুয়েটে এরকম একটা ঘটনা ঘটলো, এখানে আসলে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে।
না Otherwise এটা এরকম ঠিক না, হবে। আমি বলছি যে মানে খবরটা অবহিত হলেন, হস্তক্ষেপ যার জায়গায় করবে, কিন্তু উনি অবহিত থাকতে হবে তো, অবহিত আচ্ছা, থাকতে হবে। সেইটা নিয়ে আপনার ডাউট আছে যে প্রধানমন্ত্রী আসলে অবহিত থাকতেছেন কিনা? আমি এটা 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 যে কোনো সরকার প্রধানের জন্য আমি কথা বলি, আপনি যে যখন যাচাই বাছাই করুন। আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন কি আপনি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পেরেছিলেন তিনি যাতে সবকিছু সবসময় জানেন? আমি আমার সাধ্য মতন ওনার দপ্তরে তথ্য সরবরাহ করার চেষ্টা করেছি। আপনার কাছে তারপরে কমতি ঘাটতি থাকে, সব খবর তো আমার কাছে আসেনি। জামালপুরের ভিতরে, মানিকগঞ্জের ভিতরে একটা সাংবাদিক নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেখানে প্রশাসনের আমলারা আমাকে জানায়নি, কিন্তু আমি আমি সাংবাদিক বন্ধুর কাছ থেকে শোনার পরে হস্তক্ষেপ করে তাকে জামিনের ব্যবস্থা করেছি। আমি একটা উদাহরণ দিলাম আর কি। কিন্তু সমস্যাটা এই জায়গাতে। কিন্তু আপনি তথ্যমন্ত্রী থাকার সময়ই আসলে ডিএস এর ফার্স্ট ড্রাফটগুলি ড্রাফট করা হয়েছে, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। ডিএস এর ড্রাফটটা আমি করিনি, ডিজিটাল ডিএস এর ড্রাফট করেছে টেলিকম মন্ত্রী। আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন, আপনি যখন তথ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার ঘটনা তো এটা। আমি তথ্যমন্ত্রী ছিলাম, কিন্তু এই আইনটা তৈরি করেছে বাংলাদেশের ডাক ও টেলিযোগ দপ্তর। না সেটা মানলাম, কিন্তু আইনটা ক্যাবিনেটে এনেছে। কিন্তু আপনি তো স্বপ্রণোদিত হয়ে বা কোনোভাবে আইনটার বিরোধিতা করেছেন এরকম আমরা শুনি নাই। আইনটার বিরোধিতা কেন করি? নীতিগতভাবে আইনটা সঠিক মনে করছি আমি। ওকে, এটা তো সাংবাদিকদের বিরুদ্ধে না, কিন্তু সাংবাদিকরাই জনগণকে রক্ষার জন্য, ডিজিটাল জগৎকে রক্ষার জন্য। কিন্তু সাংবাদিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই জন্য এটা চেঞ্জ করা হয়েছে আইনটা। না, চেঞ্জ করা হয়নি, কিছু ধারা সংশোধন করা হয়েছে। এটা নিয়ে আমি পরে আলাপ করব। কিছু ধারা সংশোধন করা হয়েছে। সুতরাং নীতিগতভাবে সাংবাদিকরা ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করার কথা সাংবাদিক সংস্থা বলেনি, কিন্তু সাংবাদিকদের ভিতরে কতিপয় সম্পাদকরা বলেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। আমি দুঃখিত এই শব্দটা ব্যবহার করার জন্য, কারণ ডিজিটাল জগৎকে নিরাপত্তা বিধান করা একটা রাষ্ট্রের কর্তব্য, এবং পৃথিবীতে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ডিজিটাল জগৎকে নিরাপদ করা, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন তৈরি করেছে। সেই আইনের ভিতরে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেইটা নিশ্চিত করা হচ্ছে প্রশ্ন। আমিও মনে করি মানবাধিকার রক্ষা করা উচিত, মানবাধিকার। এবং সেইখানে যেই ধারাগুলোতে অপব্যাখ্যা হয় বা ক্ষমতার অপব্যবহার হতে পারে, সেই জায়গাগুলো সংশোধন করার কথা আমিই বলেছি। তখনই বলেছি এবং এখনো বলি, এবং সংশোধন করছে। আচ্ছা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে নিশ্চয়ই আমরা আরো বলবো। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান ভারতের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা। শতকরা 76% দর্শক মনে করছেন যে হ্যাঁ প্রভাব বিস্তার করবে, শতকরা 24% দর্শক মনে করছেন যে প্রভাব বিস্তার করবে না। 51,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব হাসানুল্লাহ কিনু, আমি আরেকটা প্রসঙ্গে আসি আপনার কাছে আসলে অনেকগুলি প্রসঙ্গ নিয়ে আসছি, দর্শকরা অনেক কিছু আসলে জানতে চাইছেন। আমি আমার প্রশ্নগুলি শেষ করে নিশ্চয়ই একটু দর্শকদের প্রশ্ন দিকে একটু যাব। সেটি হচ্ছে যে আমি একটু প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের আর আপনাদের দরকার কি? মানে জাসদের বা হাসানুল্লাহ কিনুর, একবার আপনি বলেছিলেন যে 16 আনা হতে হলে আপনাদের দরকার, কারণ আওয়ামী লীগ হয়তো 14 আনা বা 15 আনা হতে পারে, বা 1 বা 2 আনার জন্য হলেও আপনাদের দরকার। আপনি কি এখনো মনে করেন আপনাদের ছাড়া আর 16 আনা হবে না? মানে আওয়ামী লীগ তো মোটামুটি প্রমাণ করেছে যে আওয়ামী লীগ এখন 16 আনার ভিতরে 16.5 আনা একাই। না, আমি এখনো মনে করি যে রাজনৈতিক কারণে 4 সালে 14 দলীয় জোট গঠন করেছিলাম বা গঠন হয়েছিল, এবং জাসদে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি সহ 14 দলীয় জোট গড়ে উঠেছিল, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা এখনো রয়েছে। এবং আমি মনে করি যে যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে আমরা এটা তৈরি করেছিলাম সেটা আংশিক সফল হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। আওয়ামী লীগ যদি মনে করে যে রাজনৈতিক প্রয়োজনীয়তা নাই, তাহলে আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত আমাদের জানাবে। তবে নির্বাচনের আগে 3 মাস একসঙ্গে নির্বাচন করার প্রয়োজনীয়তা আমরা মনে করেছি, ওনারাও মনে করেছেন, এবং শেখ হাসিনার নেতৃত্বে সভায় উনি একসঙ্গে নির্বাচন করার কথাটা পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং উনি যদি মনে করতেন যে আওয়ামী লীগ একাই যথেষ্ট 16.5 আনা, তাহলে জাসদের হাতে এমন কোনো শক্তি নাই বা ওয়ার্কার্স পার্টির কাছে এমন কোনো অস্ত্র ছিল না যেটা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায়। সুতরাং উনি ওনার স্ব ইচ্ছায় উনি আমন্ত্রণ জানিয়েছে যে আমরা একসঙ্গে ভোট করব, এমনকি
আপনি আমাদের প্রতীকটাও ব্যবহার করেন নির্বাচনটাকে মানে যাতে কাজে লাগাতে পারেন। কিন্তু আমি সেখানে বলি একটা কথা, বলে নি যে আওয়ামী লীগ জাসদের যে ঐক্য, সুতরাং এখন এই 24 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ, আমরা শেখ হাসিনার সঙ্গে কথা যোগাযোগ করেছি, উনি ঈদের পরে আমাদের সঙ্গে বসবেন। উনি যদি মনে করেন যে রাজনৈতিক কোনো প্রয়োজন নাই, তাহলে শরিক দলরা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আমি বারবার বলেছি যে যে রাজনৈতিক কারণে ঐক্য করেছি সেই ঐক্যটার ভিতরে দুটো জিনিস আছে। একটা আছে কিছু রাজনৈতিক লক্ষ্য অর্জন করা, আরেকটা হচ্ছে সেই লক্ষ্য অর্জন করতে গেলে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে বিএনপি জামাত চক্রকে রাখা। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের ভিতরে আমি বলেছি যে আওয়ামী লীগ একা 16 আনা নাই, সুতরাং তাকে 1 আনা 2 আনা তাকে নিতে হচ্ছে। 1 আনা 2 আনা যোগ হলে তাহলে 16 আনা হলে ক্ষমতাটাও পায়, আমার রাজনৈতিক লক্ষ্যটাও কিছুটা আংশিক সফল হয়। এবং এখানে ছোট বড় করা হয়নি। আমি আওয়ামী লীগকে সম্মান করেই বলেছি। আওয়ামী লীগের নেতারা রাগ করেছেন যে আমি এই কথাটা কেন বললাম, এটাই বাস্তবতা জীবনের। ঠিক একই বাস্তবতা বিএনপির জন্য। বিএনপি 91 সালে ভোটে 16 আনা ছিল না, জামাতকে সাথে নেওয়ার পরে 16 আনা হয়ে সরকার গঠন। 1 সালে তো একেবারে প্রকাশ্য ঐক্য করে তাকে ক্ষমতায় যেতে হয়েছে, এবং এখন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। ইনু ভাই, আপনি যেগুলি কথা বললেন যে আমরা জানি যে 2004 সালে আপনারা যখন 14 দল করেছিলেন, 14 দলের সাথে যখন আওয়ামী লীগের সাথে যখন আপনারা চুক্তি করেছিলেন, সেই চুক্তির মধ্যে উদার মধ্যপন্থা, গণতন্ত্রকামী, ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু কথা যেগুলি আপনি আবার পরে সংসদে বিভিন্নভাবে বিভিন্ন বলতে চেয়েছেন, তার অনেক কিছু আওয়ামী লীগ করেছে কিনা সেই প্রশ্ন আপনি আপনার নিজের কাছেই রাখবেন। দ্বিতীয় কথা হলো যে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা ছাড়া এই জোটের আর কোনো সাফল্য আছে কিনা আপনি মনে করেন কিনা? মানে জোটের হয়ে যেসব কথা, যে কথাগুলো আসলে হয়তো আওয়ামী লীগও শুনতে চায়, আওয়ামী লীগও করতে চায়, কিন্তু আসলে হয়তো পপুলিস্ট রাজনীতির কাছে বা অন্য কারোর কাছে যেগুলি করে নাই, আপনার কাছে কি মনে হয় না যে এটা পুরোটাই শুধু আপনারা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে পেরেছেন এবং বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে গিয়ে বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আপনাদের করতে হয়েছে? আপনার এরকম মনে হয় কিনা যে এটি আসলে? আমি আপনার প্রশ্নে তার আগে একটু কথা বলি। জামাতের নেতা যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী বহুদিন আগে যখন জামাত তার বিএনপির ঐক্য হলো, যখন জামাতরা বলতো যে নারী নেতৃত্ব হারাম, এবং সেখানে জামাতের এই নেতা নিজামী সাহেব যুদ্ধ অপরাধী বলেছিলেন যে বিএনপি আর জামাতের অনেক অমিল আছে, কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী শক্তি অর্থাৎ আওয়ামী লীগ জাসদ এদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য আমি বিএনপির সঙ্গে হাত মিলাইছি। এটা হচ্ছে মতিউর রহমান নিজামীর কথা। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন। যখন বিজেপির উত্থান হলো, তখন বিজেপির বিরুদ্ধে যে ঐক্যের প্রশ্ন যখন আসলো কংগ্রেসের সঙ্গে, তখন প্রশ্ন করেছিল যে কংগ্রেসের বিরুদ্ধে তো সারা দুনিয়া সারা জীবন ধরে লড়াই করলেন, সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলাচ্ছেন আপনি? উনি বলেছিলেন ইংরেজিতে, বোথ আর রটেন ফোর্সেস, বিজেপি আর কংগ্রেস, বাট ভারতের অখণ্ডতা রক্ষা করতে হলে সাম্প্রদায়িকতাকে দূরে রাখতে হবে। সুতরাং ভারতের অখণ্ডতা বাঁচাতে হলে অসাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রাখতে হবে। সেই জন্য আমি কংগ্রেসের সঙ্গে হাত মিলালাম, কংগ্রেসের সঙ্গে। তা আমি ওই জামাতের কথা সূত্র ধরে বলবো যে জাসদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি জামাত রাজাকার জঙ্গি চক্রকে ক্ষমতার বাইরে রাখতে। 2, 75-এর পরে যে সংবিধান এবং রাজনীতি সংস্কৃতিতে যে সাম্প্রদায়িকতার পদচিহ্ন ছাপ পদক্ষেপ সংযোজিত হয়েছে, তা থেকে বাংলাদেশকে মুক্ত করা, সেই লক্ষ্যে আমরা এই 15 বছরে 15তম সংশোধনীর মধ্য দিয়ে সফল হয়েছি। সংবিধানের অনেক ধারা যেগুলো সামরিক শাসনে অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলোকে বাতিল করতে এবং চারনীতিতে প্রত্যাবর্তন করতে, যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করতে আমি আরো নিশ্চিত দিতে পারি। যে আমি একটা সরাসরি, আপনি আমার মানে অস্থিরতা ক্ষমা করবেন, আমি একটা সরাসরি প্রশ্ন করি, আপনার কাছে কি আওয়ামী লীগকে একটা গণতান্ত্রিক দল বলে মনে হয়? আওয়ামী লীগের চরিত্রটাকে কি এখন আমরা
যেটি আপনারা দাবি করেন মধ্যপন্থী, ধর্মনিরপেক্ষ, উদার গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র, এরকম আমরা বলতে পারি? আমি কি এই কথা বলতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র তার যেরকম ভাবে আপনারা আমাদেরকে বলেছেন সেই প্র্যাকটিসটা বাংলাদেশে হচ্ছে? তাহলে আমরা কি পাইলাম আসলে? মানে সুকুমার রায়ের মতো বলতে পারি যে হাতে রইল পেন্সিল? শোনেন, আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল থেকে, আওয়ামী লীগের জন্মটা মাটির থেকে, তৃণমূল থেকে, এবং একটা গণতান্ত্রিক মূল্যবোধের উপরে, বাঙালি জাতীয়তার মূল্যবোধের উপরে, অসাম্প্রদায়িকতার ধারণার উপরে ভিত্তি করে তিনটা জিনিস। পরবর্তীতে শোষণ মুক্তি এবং সমাজতন্ত্রটা অন্তর্ভুক্ত হয়। আওয়ামী লীগ সেই তৃণমূলের সংগঠন, কিন্তু তৃণমূলের সংগঠন, সুতরাং নীতিগতভাবে তারা গণতান্ত্রিক। তবে মধ্যপন্থার দলের যে সমস্যা দেখা দেয়, ক্ষমতায় গেলে এবং সীমাবদ্ধতার কারণে অনেক রকম অগণতান্ত্রিক আচরণ করে। সেটা ভারতেও করেছে, বাংলাদেশেও করেছে, অন্য পৃথিবীর অনেক দেশে করেছে। এটা হচ্ছে বিচ্যুতি। কিন্তু আওয়ামী লীগকে এখন আমি মধ্যপন্থার দলই মনে করি, এবং গণতান্ত্রিক মূল্যবোধ তার ঘোষণাকে আমি এখনো মেনে নিয়ে তার সঙ্গে কাজ করছি। বাকিটা যে বিচ্যুতি, সেটা নিয়ে আমার ঐক্যের ভিতরে সংগ্রাম করতে হচ্ছে, সংগ্রাম করব না। কিন্তু বিএনপি আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের জায়গা থেকে তো আওয়ামী লীগ ঠিকই আসে? আওয়ামী লীগ একটা ক্ষমতা নির্ভর, মানে আপনি তৃণমূল থেকে উঠে আসার বলেন, যাই বলেন, আওয়ামী লীগের একটা ক্ষমতা রাজনীতি সারাদিন করেছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের আজকের এই অবস্থানের কারণ হচ্ছে জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টির মতো দলগুলি যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে এই জায়গায় এনেছে, কিন্তু নিজেদের কোনো কথা শুনতে পারেনি, বরং তারা যে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, তারা যে বিভিন্ন সময় বিভিন্ন নিজেদের কথাগুলি বলবে, সেটাও তারা করতে পারেনি। তারা একদম আওয়ামী লীগের ভিতরে ঢুকে একটা দুর্বলতর আওয়ামী লীগ হয়েছে। আপনার এরকম মনে হয় না? না, এরকম মনে হয় না। কারণ আপনি একটা দিকই দেখছেন, কিন্তু দীর্ঘ 15 বছরে যে অর্থনীতির পরিবর্তনটা ঘটেছে, বিদেশ নির্ভরতার থেকে স্বাবলম্বিতা, সেখানে আপনি শেখ হাসিনাকে দুটা পয়েন্ট দিবেন না? পয়েন্ট দিতে পারছি ইনু ভাই, আপনাকে পয়েন্ট দিতে পারছি না, যে সেটা একটা প্রবলেম। না, আমি এই যে নীতির পরিবর্তনটা, এই যে বিদেশ নির্ভরতার থেকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, বিশ্ব ব্যাংকের কাছে ইজারা দেওয়া অর্থনীতিটাকে বের করে এনেছে মুহিত ভাই এবং শেখ হাসিনা, এটা কি মনে করেন যে এটা 14 দলের একটা আমাদের খুব কিছুটাই ভূমিকা নেই? এই যে নারীর ক্ষমতায়ন, এই যে শিশু মৃত্যু হার কমানো, এই যে মাতৃমৃত্যু হার কমানো, এই যে বালক বালিকার শিক্ষা SSC পর্যন্ত সমান করে নিয়ে আসা, এগুলো কিছুই নাই। আপনি যদি এই ক্রেডিটটা নেন, মানে আপনি নেন, ক্রেডিট নিচ্ছি না, আমি বলছি যে এটা আমরা সরি, শেখ হাসিনা যেন এবং সরি, আপনি নেন, তাইলে যে আমাদের উপরে যে ঋণের বোঝা, আমাদের যে সামনে যে বিভিন্ন দুর্নীতির কারণে, সিন্ডিকেটগুলির কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বেকারত্ব বাড়ার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় দুর্নীতি, অসহিষ্ণুতা বাড়ার ক্ষেত্রে, তার দায় কি আপনারা নিবেন? শেখ হাসিনাকে দিবেন? আমি বলি না, আমি দেখেন, সরকারের ভালোর দায় মন্দের দায় দুটো নিচ্ছি আমি। কিন্তু আমি যে, আপনি বললেন যে এখানে সমৃদ্ধির হাত ধরে দুর্নীতি বেড়েছে, কিন্তু আপনি যে ঋণের বোঝা বলছেন, এটা একটা সমৃদ্ধশালী অর্থনীতির জন্য এই ঋণের বোঝা কিছু না, এটা ম্যানেজেবল। এটা নিয়ে দুশ্চিন্তার, যারা যে অর্থনীতিবিদদের সঙ্গে আপনি কথা বলেন, এটা বাস্তববাদী হই। আমি যদি ঋণ খেয়ে ঘি না খাই, ঋণ করে ঘি না খাই, ঋণ করে যদি রাস্তা পদ্মা সেতু বানাই, তাহলে তো আমি এটা শোধ দিতে পারবো, দুদিন পরে শোধ দিতে পারবো। আমি তো প্রবৃদ্ধি করছি, 8% প্রবৃদ্ধি করেছি, করোনার কারণে একটু পিছিয়ে গেছি। তবে আমি মনে করি যে অর্থনীতির যে বিশৃঙ্খলা, এই যে দুর্নীতির সিন্ডিকেট এবং দ্রব্যমূল্যের যে নিত্যপণ্যের বাজারের অস্থিরতা, এই জায়গাটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট, এই দুর্নীতির সিন্ডিকেটের বিশৃঙ্খলার থেকে বের করে আনাটা একটা চ্যালেঞ্জ। এই 5 বছর আমি মনে করি যেটা বের করে আনা সম্ভব, আমি মনে করি, এবং আবার অর্থনীতি 8%-এর উপরে প্রবৃদ্ধি চালু হয়ে যাবে। আপনি এটা বলছেন, কিন্তু আমরা দর্শকদের শোনাতে চাই, আপনি এটিও বলেছিলেন যে এটি আপনাকে একটু শোনাতে চাই। সেটি হচ্ছে, নির্বাচনের পর নিম্নবিত্ত মধ্যবিত্তের জীবনে আর স্বস্তি আসেনি, তাদের পেটের জ্বালার যন্ত্রণা বেড়েছে। তেল, নুন, পেঁয়াজ, চিনি, আদা, রসুন, মরিচ, পুরোটাই আপনাকে উদ্ধৃত করছি, যেটাতে হাত দেয় হাত পুড়ে যাচ্ছে। সকালে এক দাম, বিকেলে আরেক দাম। এটা তো অর্থনীতি না, এইটা গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য জীবনের স্বস্তি আসেনি।
আপনি আরো বলছেন সঠিক। মন্ত্রীরা চিৎকার করছেন সিন্ডিকেটের বিরুদ্ধে, কিন্তু দাম কমছে না, বেড়েই চলছে। তাহলে ব্যর্থকে প্রশাসন ব্যর্থ, কেন তারা কথা শুনছে না? এটা কি সিস্টেমের দোষ নাকি মুক্তবাজার অর্থনীতির দোষ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনার এই কথা কি মানে একই লাইনে আছে? মানে আপনি যেটা বলছেন যে আমি এখনো তো বলছি যে এই যে উন্নয়নের যে ট্রেন চালু হয়েছে, তার হাত ধরে উন্নয়নের ট্রেনের ভিতরে ঘর কাটা ইঁদুর, সেই দুর্নীতি সিন্ডিকেটটা প্রবেশ করেছে। এখন নিত্যপণ্যের এই বাজারটা যে সিন্ডিকেট অস্থির করে রেখেছে, এই বাজারটাকে আমি আবার স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আমি মনে করি এর ব্যর্থতা মন্ত্রী পরিষদের সদস্যদের, আমি মনে করি এর ব্যর্থতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এখনো সময় আছে। না না, এটা খুব ইন্টারেস্টিং। মন্ত্রী পরিষদের সদস্য প্রধানমন্ত্রী বাদে এখন যে বাণিজ্য মন্ত্রী আছে, এখানে খাদ্যমন্ত্রী আছেন, শিল্পমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যারা এই সিন্ডিকেট দমন করবেন। এখন পুলিশের চাঁদাবাজি হচ্ছে, উত্তরবঙ্গের থেকে একটা ট্রাক আসতে 6,000 টাকা চাঁদা নেয়, তাহলে চাঁদা ঠেকানোর দায়িত্ব কার? পুলিশের। ঠিক আছে, আপনি চাঁদাবাজি প্রসঙ্গে আপনি একটা কথা বলেছেন, খুবই ইন্টারেস্টিং। এটাও আসলে খুবই আলোচিত কথা। আপনি বলেছেন যে 6,000 টাকা চাঁদা বন্ধ করতে 2 ঘন্টা সময় লাগে। আমাকে ক্ষমতা, আমি 2 ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করে দেব। আমি এখনো মনে করি আমার প্রশ্ন, যারা ক্ষমতায় আছে তারা এই 2 ঘন্টা সময় ব্যয় করছেন না কেন? আপনার নাইলে ক্ষমতায় নাই। এইটা আমি মনে করি তারাই উত্তর দিক। আমি তো সমস্যাটা চিহ্নিত করে দিয়েছি। কিন্তু আপনি বলেছেন যে আপনি ক্ষমতা নিলে 2 ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দিতে পারবেন। এইটা আমাকেও মন্ত্রিত্ব দেওয়া লাগবে না, আমাকে সরকার বলুক যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো চাঁদাবাজিটা বন্ধ করেন। কি দায়িত্ব দিবেন? আমি চাঁদাবাজি বন্ধ করতে পারি কিনা দেখেন। আপনি কি পুলিশ অফিসার হবেন? মানে কি দায়িত্ব দিবে আপনাকে? পুলিশের অফিসার, আমাকে কোনো অফিসার বানানো লাগবে না। সরকার যদি বলে, সরকার যখন হায়ার করে না আমাকে হায়ার করুক, রাস্তায় চাঁদাবাজিটা বন্ধ করে। খুশিদের রাস্তায় চাঁদাবাজি বন্ধ করার পদ কর্মী, লাল ফ্ল্যাগ কিনে। আপনি হাসছেন, কিন্তু বাস্তবে পুলিশ উত্তরবঙ্গের থেকে আমি শুধু চিন্তা করতেছি যে সত্যি সত্যি হয়তো শেখ হাসিনার কানে কথাটা গেল, শেখ হাসিনা আপনাকে একটা পদ পদবি দিয়ে এখানে আনতেও চান, তাহলে সেটা কি পদ হইতে পারে? আর কি সাময়িক পদ আমি করব। উনি যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব, এটা আমার দায়িত্ব। এবং আমি মনে করি চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত আসতে পুলিশের যে চাঁদাবাজি হয় যে পয়েন্টে, এটা ঠেকাতে কত গুণ লাগে বলেন? কোথায় কোথায় হয় সবাই জানেন, সাংবাদিকরা জানে, আমি জানি, আপনি জানেন, সবাই জানেন, এবং পুলিশের আইজি সাহেব জানেন। আমি বলার পরে এখনো যে কেন বন্ধ হলো না, আমি অবাক হচ্ছি না। আপনি 2 ঘন্টার কথা বলেছেন ইনু ভাই, কিন্তু 2 ঘন্টাটা আসলে ওই মানে আমি জানি না। মানে আমি খুব চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে ইনু ভাই যেহেতু এটা করেছেন, ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে 2 ঘন্টাই তো, 2 ঘন্টার জন্য 2 ঘন্টার মধ্যে জনাব হাসানুল্লাহ ইনু এটি করতে পারেন কিনা, এটা সবার জন্য একটা শিক্ষার বিষয়। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে এই প্রসঙ্গে ইনু ভাই। সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কিন্তু সংসদে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ দিয়েছেন। আমি আপনার একটি ভাষণ আমার খুব প্রিয়, আমি অনেকবারই এটি শুনেছি, সেটি 22 অগস্ট বা 23 অগস্ট 2022-এ দেয়া। সেখানে সংসদে আপনি সমন্বয়হীনতার কথা বলেছেন, আপনি কিছু স্পেসিফিক প্রস্তাবও দিয়েছিলেন যে কিভাবে আসলে জিনিসপত্রের দাম কমানো সম্ভব। আপনি সিন্ডিকেটের কথা বলেছেন, এই এখনকার মতোই মন্ত্রীদের বেশি কথার কথা বলেছেন। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে আসলে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী এটা পারছেন না। কিন্তু তখন তো আপনি চাঁদার কথা বলেন নাই, আপনি এমপি থাকাতে তো এই চাঁদাবাজির কথা আপনি বলেন না। আপনি যখন এমপি নাই তখন এই চাঁদাবাজির কথাটা আপনি কেন বলছেন, বা তখন কেন বলেন নাই, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হয়তো ওইখানে ফ্লোতে এই পয়েন্টটা বাদ গেছে, এটা উদ্দেশ্যমূলক মিস্টেক না, অনিচ্ছাকৃত ভুল আর কি। কিন্তু আমি মনে করি যে এই যে বর্তমানে যে নিত্যপণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখতে হলে কিছু প্রশাসনিক পদক্ষেপও দিতে হবে, কিছু অর্থনৈতিক পদক্ষেপ দিতে হবে। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিলে হবে না। যেরকম আমি বলি যে টাকা ডলারের যে পার্থক্য, সরকারি রেট প্রায় 10-12 টাকার, এই পার্থক্য যদি থাকে তাহলে আপনি এই মূল্যস্ফীতি কমাতে পারবেন না। এবং এই যে টাকা ডলারের পার্থক্যের কারণে এবং টাকার মান পড়ে যাওয়াতে আমদানি করা যে কোনো নিত্যপণ্যের
মানে বন্দরে 30% দাম বেড়ে যাচ্ছে, 30% দাম বেড়ে যাচ্ছে। সুতরাং আমদানি করা পণ্য 30% দাম বেড়ে যাচ্ছে। তারপরে যদি চাঁদাবাজি হয় সেখানে যোগ হচ্ছে। তারপরে আপনার এখানে আমদানি করা পণ্য 7-8টা কোম্পানি ছাড়া কেউ আমদানি করে না, 50 ভাগের বেশি আমদানি তারা করে। কিন্তু সুতরাং তারা একটা সিন্ডিকেট করেছে, সেখানে আমি সেই জায়গাটার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। তাহলে বাজারে টাকা ছাপি মূল্যস্ফীতি যদি হয়, তাহলে আপনি নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পারবেন না, যতই পুলিশি তদারকি করি আমি। সুতরাং আপনি ব্যাংকের টাকা ছাপিয়ে বন্ড কিনে টাকা বাজারে ছাড়বেন, উন্নয়ন প্রকল্প দেদার টাকা দিবেন আপনি বাজারে। এই মুহূর্তে কিছুদিনের জন্য উন্নয়ন প্রকল্প একটু কমান, টাকা ছাপিয়ে বাজারে দেওয়ার পদ্ধতিটা বন্ধ করেন। বাংলাদেশ ব্যাংক বলেছে যেটা, সেই কথাটাই আমি বলছি, সেই কাজটা করেন না কেন? দুই, এখানে আমদানি করা যে পণ্য, ইনু ভাই আপনি যে কথাগুলি বলছেন, বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ, সরকারের অনেক বন্ধু সমালোচকও এই কথাগুলি প্রায় বলেছেন নানা ভাবে। কিন্তু আপনার কাছে কেন মনে হয় যে সরকার উন্নয়ন প্রকল্পগুলি কমাচ্ছেন না? তাইলে কি এই কথা সত্য, যত বেশি উন্নয়ন তত বেশি অনেক লোককে অনেক কিছু দেয়ার ক্ষমতা, এঙ্গেজ রাখার ক্ষমতা? না, এটা তবে ইদানিং সাম্প্রতিককালে আমি 15 দিনে খেয়াল করেছি যে একনেকের মিটিং এবং পরের মিটিং এ, মন্ত্রিসভার মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে এই প্রকল্প দরকার নাই সেটা এখন করেন না। এটা একটা নির্দেশ দিয়েছেন উনি। আমার মনে হয় উনি তো সঠিক জায়গায় হাত দিয়েছেন। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে আমদানি করা যে নিত্যপণ্য, সেই নিত্যপণ্যের শূন্য শুল্ক এখনই ঘোষণা করে দেন। তাৎক্ষণিকভাবে 15 দিন আগে ঘোষণা করলে তো ক্রেতারা লাভবান হচ্ছে না, কিন্তু যারা সিন্ডিকেট করে তারাই লাভবান হচ্ছে, কিন্তু বুঝলেন না? তো সুতরাং আমি এখানে কয়েকটা পদক্ষেপের কথা বলছি, যেগুলো হচ্ছে টাকা এবং ডলারের যে ফারাক, এই মানের ফারাকটা কমায় আনা। সুদ হার 9%-এর নিচে জোর করে বেঁধে রেখেছেন। বাংলাদেশের ব্যাংকের গভর্নর কানেই যায় না, ইদানিং উনি 9%-এর উপরে গেছেন। তাহলে এই যে আপনি কিছু অর্থনৈতিক পদক্ষেপ আছে, সেই অর্থনৈতিক পদক্ষেপের সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা, বাজারে আক্রমণ করা, ভোক্তাদের কাছে যাওয়া, এগুলা। কিন্তু এগুলি সবগুলি করা হলে বাংলাদেশের রাজনীতিবিদ কে হইতে যাবে? বাংলাদেশে তো রাজনীতিবিদ তো একটা লাভের জন্যই মানুষ হয়, তাই না? প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আপনি চাঁদা বন্ধ করবেন না, বাংলাদেশে তাহলে কারা রাজনীতিবিদ হইতে, মানে কার এত মানুষের উপকার করার ইচ্ছা? বাংলাদেশের কয়টা রাজনীতিবিদ এই পেঁয়াজ রসুন নিয়ে ব্যবসা করে? না, ব্যবসা করে, অথবা ব্যবসা তো খেজুর নিয়ে রোজ ব্যবসা করে। ইনু ভাই, ব্যবসা তো আর ব্যবসা নিয়ে করতে হয় না, এটা আপনি আরো ভালো নিশ্চয় জানবেন। ব্যবসা তো অন্য করবে, ওই তো কতিপয় রাজনীতিবিদ ক্ষতিগ্রস্ত হবে, সেটা শতকরা 1/2 না। আচ্ছা, আমি ওটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, এটা সম্ভব আমি মনে করি। শ্রোতাদের জন্য বলছি যে এখনো, এটা খালি এখনকার রোজার জন্য না, আমাকে তো নিত্যপণ্যের বাজারটা 12টা পণ্যকে স্থিতিশীল রাখা যায় না? সেই স্থিতিশীল রাখার জন্য আমদানি করা পণ্যের তালিকা করেন, সেখানে শূন্য শুল্ক ঘোষণা করে দেন, আর অর্থনৈতিক যে পদক্ষেপের কথাগুলো বললাম সেগুলোকে একটা একটা করে চালু করেন। 1 মাস 1.5 মাসের ভিতরে বাজার ঠান্ডা হয়ে যাবে। এবং যেখানে ভারতে শতকরা 4% মূল্যস্ফীতি, আমার এখানে 9.5% কেন হবে মূল্যস্ফীতি? একটা কথা কি একটু জানতে চাইবো, মানে এটা হচ্ছে যে আপনি যেহেতু বিভিন্ন ভাবে আমাদের শিক্ষকও বটে, তো মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে সাংবাদিকতাটা আমরা সাংবাদিকরা ছাড়া বাকি সবাই মোটামুটি ভালো বোঝে, কারণ আমরা অনেক সময় এত বোকার মতো অনেক ভুল করি, যেগুলি আসলে সাধারণ মানুষজন আমাদেরকে এগুলি ধরিয়ে দেয়। ক্ষমতায় থাকলে কি করা উচিত, এটা কি শুধু ক্ষমতার বাইরে গেলেই বোঝা যায়? মানে আপনি যেগুলি বলছেন সেগুলো তো পিওর কমন সেন্সের কথা বলছেন, যুক্তির কথা বলছেন। তাহলে কি আপনি একটু আগে বললেন, আমি পার্লামেন্টে বলেছি, রাইট? যখন করোনা কালে আমি, যারা ক্ষমতায় আছেন তারা এই সহজ কথাগুলি বুঝতে পারেন না কেন? মানে এটা না পারার জন্য তাদের কি, মানে এটা একটা কঠিন প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর চট করে আমি দিতে পারছি না। তবে আমি মনে করি যে আমাদের অতীতের অনেক সরকারের চাইতে শেখ হাসিনা আর সরকার কানে শোনেন বেশি এবং প্রতিকার করতে পারেন উনি। অতীতের সরকারের চেয়ে বেশি পারেন। অনেক অতীতের সরকার, আমার 72 সালের 75 পর্যন্ত বাদ দেন, 75-এর পরে যে সরকারগুলো
নির্বাচিত সামরিক সরকার দেখেছি, সেই তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখেছি এবং বাইরের থেকেও দেখেছি, এখনো দেখছি। উনি কিন্তু মানে সমালোচনা শুনতে পারেন, মানুষের আহাজারি শুনতে পারেন এবং প্রতিকার করার চেষ্টা করেন, উনি চেষ্টা করেন। কই ইনু ভাই, আমরা তো নগদে দেখলাম এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছেন, আপনি একটা বিষয়ে উনাকে কি একটা সাজেশন দিতেছিলেন, তখন উনি সবার সামনে ক্যামেরায় আপনাকে বললেন আমার কি গণতন্ত্র জাসদের কাছ থেকে শিখতে হবে। উনি কোথায়? উনি ঠাট্টা করেছেন, আমরা বন্ধুত্ব সম্পর্ক তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি 14 সালের সেই ভয়াবহ আগুন সন্ত্রাসের ভিতরে নির্বাচনের ব্যাপারে ওকে সেটা আমরা দুজনে ঠাট্টা মস্করা করছিলাম, গণমাধ্যমে গিয়েছে, এটাতে লজ্জার কিছু নেই। ওকে, আমি আপনাকে নিয়ে আমার আসলে শেষ প্রশ্নটা করতে চাই, আর যদি একটু সুযোগ থাকে দর্শকদেরও দুই একটা প্রশ্ন হয়তো এর মধ্যে আসবে। সেটি হচ্ছে যে ইনু ভাই, আপনি 71-72-এর কথা বলছিলেন যে মোটামুটি ভাবে আমি বলতে পারি যে আপনার 53-54 বছরের গনগনে রাজনৈতিক কেরিয়ার। আপনি কি যদি হাইন্ডসাইট আপনাকে দেখেন, নিজেকে বিবেচনা করেন, আপনি জনাব হাসানুল হক, আপনি আজকে যে জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, সেই অবস্থানটা কি আপনার ঠিক জায়গা মনে করেন? আপনার কি অন্য অবস্থানে থাকার কথা ছিল? আজকে থেকে 5 বছর পরে আপনি বা 10 বছর পরে আপনি আপনাকে বা জাসদকে কোথায় দেখেন আসলে? দেখুন, জাসদ এবং আমি আমার সব নীতি এবং কাজগুলোকে যদি আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারতাম, তাহলে বাংলাদেশের এই দুরবস্থা হতো না। যেহেতু আমি সেই দিকে সব কাজ ভালোভাবে করতে পারিনি, অনেক ব্যর্থতা আছে, আমি এককভাবে ক্ষমতা নিতে পারিনি, আমি শরিকানার ভিতরে ক্ষমতার চর্চা করছি, সেখানে ঐক্যের ভিতরে ক্ষমতার চর্চা করছি এবং বিশ্ব পরিস্থিতি বদলে গেছে, সেই দিক থেকে আমার সেই লক্ষ্য অনুযায়ী অনেক কিছু অর্জন হয়নি। তবে আমি হতাশ নই, হাল ছেড়ে দিইনি। তবে আমার শেষ ইচ্ছাটা হচ্ছে যে আমি যে কদিন বাঁচি আর কি, সেখানে বাংলাদেশকে এই যে সমৃদ্ধির ভিতরে বৈষম্য, যেটা এই বৈষম্যটা কমায় আনা, আর এই অর্থনীতির যে বিশৃঙ্খলা, দুর্নীতির সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, এই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা অর্থনীতির শৃঙ্খলা ফেরত আনা। আর রাজনীতির ভিতরে হচ্ছে যে মহাবিভক্তি, 71 যুদ্ধকে কেন্দ্র করে রাজাকার মুক্তিযোদ্ধা, এই মহাবিভক্তি বাংলাদেশকে যে কুড়ে করে খাচ্ছে এবং সংঘাতের রাজনীতিকে অব্যাহত রেখেছে, এই সংঘাতের রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে যদি সামনের দিকে যেতেই হয়, তাহলে সুশাসনের বিকল্প নাই। সুতরাং দলবাজি, ক্ষমতাবাজি, এটা এখান থেকে বেরোতেই হবে আমাকে। আমি মনে করি যে সমাজতন্ত্রের ঝান্ডা হাতে করে আমি সুশাসনের একটা শক্ত পাটাতন তৈরি করার জন্য বৈষম্য মুক্তের একটা অর্থনীতি এবং শৃঙ্খলার অর্থনীতি ফেরত আনা, এবং সেটা করতে গেলে সমাজতন্ত্রের চশমা দিয়ে অর্থনীতির একটু পুনর্গঠন করতে হবে, এর বাইরে কিছু নেই। আমার চট করে একটি প্রশ্ন, আপনি সমৃদ্ধির মধ্যে বৈষম্য দেখতে চান, আপনি একটি বৈষম্যহীন অর্থনীতি দেখতে চান, আপনি একটি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান, আপনি একটি মহাবিভক্ত যে রাজনৈতিক ধারা সেটি থেকে আপনি বাইরে যান, এবং সুশাসন, ক্ষমতা ও দলবাজি মুক্ত একটি রাজনীতি এবং সমাজতন্ত্রের পরিবেশ দেখতে চান। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের ক্ষমতায় থাকলে এটি সম্ভব? এর মধ্যে 4টির মধ্যে কোনটি সম্ভব? মানে বা এই সবকিছুই, যেহেতু আমি 15 বছর কিছু অসম্ভব জিনিস সম্ভব হতে দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, সুতরাং আমি মনে করি এখনো মানে এই মুহূর্তে বিএনপি জামাত চক্রের মানে কোনো বিকল্প না। সুতরাং এই মুহূর্তে একমাত্র বিকল্প আছে আওয়ামী লীগ, স্বাধীনতার সপক্ষের। সুতরাং মহাবিভক্তির অবসানের জন্য আওয়ামী লীগ লাগবে। বাকি যে বিচ্যুতিগুলো হচ্ছে সেখানে ঐক্যের ভিতরে থাকলে ভালো। আর আওয়ামী লীগ যদি ঐক্যে না থাকে, লড়াইটা একলাই চালাবো আমি, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ ঐক্যে না থাকলে আপনি একলাই লড়াই চালাবেন। আমাদের শেষ প্রশ্ন, এইটি আসলে দর্শকদের প্রশ্ন। দর্শকরা আপনাকে এই প্রশ্নটি অনেকবার করেছেন। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমিও আপনাকে এই প্রশ্ন আগে করেছি, আবারও এই প্রশ্ন করছি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আপনি ট্যাঙ্কের উপর নেচেছিলেন, এই মর্মে অনেকেই দাবি করে থাকেন, একটি ছবিও আমরা দেখে থাকি। এটি নিয়ে আপনার আসলে বক্তব্য কি? আপনি কেন এত খুশি হয়েছিলেন? এখন কেন আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে? 75 সালে বঙ্গবন্ধু যেদিন নিহত হয়েছিলেন, ঢাকা শহরে আমি ছিলাম আত্মগোপনে, এবং 75 সালে কোন পত্রিকার পরের দিন 16 আগস্টের কোনো জায়গায় কোনো জনগণের উল্লাস কোনো জায়গায় ছিল না, পুরা মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। সুতরাং এই ছবিটা
এই ছবিটা একটা ফেক ছবি, একটা ভুয়া ছবি, এবং বাঁশের কেল্লা নামক জামাতি একটা ব্লগ আছে, তারা এই ছবিটা করে একটা প্যান্ট শার্ট একটা ছেলেকে গোল চিহ্ন দিয়ে আমার নাম দিয়ে চালনা করেছে। এই জিনিসটা আমি যখন 90-এর এই যে 8 সালের আগে 4 সাল থেকে যে তীব্র জামাত সাম্প্রদায়িক জঙ্গিবাদ বিরোধী অবস্থান গ্রহণ করলাম, তখন তারা আমাকে ঘায়েল করার জন্য এই অপপ্রচারটা চালাইছে। আমি কেন, বাংলাদেশের কোন নাগরিক ঢাকা শহরে সেদিন নাচেনি, উল্লাস করেনি, মিছিল করেনি, ট্যাঙ্কের উপরে নাচা তো দূরে থাক। এটা আমার কথা না, আপনারা মিলিয়ে দেখেন 76-75 সালের 16ই আগস্টের পত্রিকাগুলো দেখে। সুতরাং এইটা মিথ্যাচার। আমি বরঞ্চ আত্মগোপন থেকে বেরিয়ে এসে 16 তারিখ 17 তারিখে ইউপিপি অর্থাৎ বেনন ভাইয়ের পার্টি এবং জাগময়ী সিরাজুল হোসেন খান সাহেবের বামপন্থী পার্টির সঙ্গে ঐক্য ছিল, আমরা বসে কিভাবে মানে মুস্তাক সরকারকে মোকাবেলা করা যায় তার পরিকল্পনা করেছি এবং তারপরে মিছিল বের করে দিয়েছি। সুতরাং যার জন্য 83 দিনের মুস্তাকের শাসনে আমার শতাধিক কর্মী মারা গেছেন, কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না যে মানে আপনারা জাসদের রাজনীতি তো মূলত বঙ্গবন্ধুর রাজনীতির বিরোধিতা করে, আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেই আবর্তিত হলো। আপনারা মানে সেটাই তো স্বাভাবিক, মানে উনি মারা গেলে, উনি ক্ষমতা থেকে চলে গেলে আপনারা তো খুশি হওয়ার কথা, আপনাদের পুরো রাজনীতি ছিল তার বিপক্ষে। আমরা বিপ্লব চেয়েছিলাম, সমাজতন্ত্র চেয়েছিলাম, বঙ্গবন্ধুর অপঘাতে মৃত্যু চাইনি, আমরা রাজনৈতিক পরিবর্তন চেয়েছি। এবং খন্দকার মোস্তাক এবং জিয়ার সামরিক শাসন কোন অবস্থাতেই তখন আপনাদের বঙ্গবন্ধু সরকারের বিকল্প না। তখন আপনাদের কখনো কোনো অবস্থাতে মনে হয় নাই যে আপনারা যে তখন আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন সেটা এক ধরনের মৌলবাদকে উস্কে দিতে পারে, এক ধরনের সামরিকায়ন, এক ধরনের সামরিকবাদ এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে, আপনাদের মাধ্যমে এক ধরনের সামরিকবাদ, মৌলবাদ লাভবান হতে পারে, বা পরবর্তীকালে তারা লাভবান হয়েছে সেটাও আমরা দেখেছি, এটা আপনাদের মনে হয়? আমি এক কথাই বলে দিই যে খালি জাসদের বিরোধিতা ছিল না, সেখানে বঙ্গবন্ধুর সরকারের পতনের জন্য অনেক ঘটনা জড়িত। সুতরাং সেখানে মৌলানা ভাসানী বিরোধিতা করেছেন, উনি আমার সাথে বড় নেতা ছিলেন, তাই না? আমাদের ন্যাপ কমিউনিস্ট পার্টি তারাও বিরোধিতা করেছেন, তারা গুলি খেয়ে মারা গেছেন, পরে উঠকে গিয়েছে আবার, কিন্তু সেই সময়ে দেশি বিদেশি চক্রান্তের শিকার হয়েছেন তিনি। সুতরাং জাসদের কাঁধে, জাসদের উপরে অপবাদ দিয়ে তো লাভ নেই, জাসদ একা দায়ী না। এবং বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত হচ্ছে ঘরের ভিতরে ঘর কাটা ইঁদুররা, এবং সেটা শেখ হাসিনাও বলেছেন, সবাই বলেছেন, আমিও বলি। এবং আপনি একটা জাতীয় কমিশন বসিয়ে দেন, ওখানে তাহলে কারা কারা ঘরের ভিতরে ঘর কাটা ইঁদুর ছিলেন সেই চেহারাটা বেরিয়ে আসবে। সুতরাং ওইটা আমি মনে করি না। তবে হ্যাঁ, আমাদের এই আন্দোলনের ওই অবস্থায় একটা পরিস্থিতির পরে যে সামরিক শাসনের হস্তক্ষেপটা, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু বিশ্ব তখন সামরিক শাসনের পক্ষে, আমেরিকার উস্কানিতে বিশ্ব তখন সামরিক শাসনের রাজনীতির পক্ষে কাজ করছে। বিশ্বে তখন একটার পর একটা সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে এবং আমেরিকা প্রত্যেকটা সামরিক অভ্যুত্থানের মদতদাতা এবং পৃষ্ঠপোষক। সুতরাং বঙ্গবন্ধু নিহত হয়েছেন জাসদের আন্দোলনের জন্য না, বঙ্গবন্ধু নিহত হয়েছেন আমেরিকার কারণে। না, আমি ঠিক নিহত হওয়ার কথাটা বলছিলাম না, যে মানে ওই সময় একটা মুক্তিযুদ্ধ পরবর্তী দেশে 1972 সালের নভেম্বরেই যে জাসদ আসলে গঠিত হয়ে গেল, সেইটা যে আপনার একটা বিপ্লব চাইলেন, সেইটা একটা আরো একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা তৈরি করেছিল কিনা, সেটি এখন আপনাদের মনে হয় না? আপনার কাছে মনে হাইন্ডসাইট সেটি ঠিকই আছে? এটা মনে হয় না, এটা মনে হয় না এই জন্য যে বঙ্গবন্ধু নিজেই সাংবিধানিক শাসনে গিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রে গিয়েছেন। আমাদের প্রস্তাব ছিল উনি বিপ্লবী কাউন্সিলের মাধ্যমে দেশটা শাসন করুন বেশ কিছুদিন, জঞ্জাল পরিষ্কার করুক, তারপরে গণতন্ত্রে যাক, ওকে, গণতান্ত্রিক ভোটে। সুতরাং উনি আমাদের প্রস্তাব নেননি, সেটা উনি বিবেচনা